মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের চূড়ান্ত ব্যর্থতার ফলে এ রাজ্য যে কয়েক দশক পিছিয়ে গেছে, সেইখান থেকে রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, অর্থাৎ উন্নয়ন দ্রুততার সাথে করবার জন্য চেষ্টা করা হয়েছে মন্ত্রীদের দপ্তরগুলোকে মন্ত্রীদের অভিজ্ঞতার নিরিখে মানে ব্যক্তিদের অভিজ্ঞতার নিরিখে দপ্তরগুলো বন্টন করা। দ্বিতীয় যেটা, সেটা বিজেপির কাছে পশ্চিমবাংলাটা কেবলমাত্র একটা রাজনৈতিক জয় ছিল না। পশ্চিমবাংলার ক্ষেত্রে বিজেপির এই জয়টা ছিল সিভিলাইজেশনাল চেঞ্জ। ফলে বিজেপি পরিষ্কার করে যে তৃণমূলকে কেবল হারাতে চেয়েছে তা নয়, পশ্চিমবাংলায় দীর্ঘদিন ধরে বামপন্থী এবং উদারবাদী যে ট্র্যাডিশন, সেটাকে ভাঙতে চাইছে। মন্ত্রিসভা গঠনের মধ্যে সেই ছাপটাই বিজেপি রেখেছে। অর্থাৎ এই রাজ্যে স্বাধীনতার পর প্রথমে উদারবাদী কংগ্রেসের ভাবনা, তারপরে নকশাল থেকে শুরু করে সমস্ত ধরনের বামপন্থীদের ভাবনা দ্বারা এই রাজ্য পরিচালিত হয়েছে। ফলে উদার এবং বামপন্থী দর্শনের বাইরে গিয়ে হিন্দুত্ব জাতীয়তাবাদী দর্শন প্রতিষ্ঠা করা বিজেপির কাছে অন্যতম লক্ষ্য। একদিকে উন্নয়ন, আরেকদিকে হলো জাতীয়তাবাদী হিন্দু জাতীয়তাবাদী ভাবনার দ্বারা মানুষকে পরিচালিত করা এবং সাংস্কৃতিক পরিবর্তন আনা। সেই লক্ষ্যে কিন্তু মন্ত্রিসভা তৈরি করা হয়েছে। আর সেই কারণেই কিন্তু মন্ত্রিসভা গঠন করতে এত সময় লেগেছে। এবং এই মন্ত্রিসভার মধ্যে চেক অ্যান্ড ব্যালেন্স যেমন রয়েছে, অর্থাৎ তৃণমূল থেকে আসা যারা এসেছেন তাদেরকে যেমন রাখা হয়েছে, তেমনি পুরনো আরএসএস করতেন বা বিজেপি করতেন তাদেরকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। একই জেলায় পুরোপুরি তৃণমূলের হাতে, তৃণমূল থেকে আসা এমএলএদের হাতে ছাড়া হয়নি, মানে তৃণমূল থেকে বিজেপিতে জয়ী হওয়া সবাইকে ছাড়া হয়নি। তার সাথে সাথে কিন্তু একজন করে অন্তত আরএসএস এর নেতাদেরকে রাখা হয়েছে, মানে এমএলএদেরকেও রাখা হয়েছে আরএসএস থেকে নির্বাচিত। ফলে সব মিল তুমি যদি দেখো, একটা পরিষ্কার চেক অ্যান্ড ব্যালেন্স আছে। উদ্দেশ্য একটাই, রাজ্যের ডেভেলপমেন্টের পাশাপাশি রাজ্যের যে সাংস্কৃতিক পরিবর্তন, উদার বামপন্থী ভাবনার পরিবর্তে হিন্দু জাতীয়তাবাদী ভাবনা প্রতিষ্ঠা করার যে উদ্যোগ, এই মন্ত্রিসভার গঠন এবং দপ্তর বন্টনের মধ্য দিয়ে স্পষ্ট ছাপ আছে। স্যার, আরেকটা বিষয়, মানুষের প্রত্যাশা কি পূরণ হয়েছে? দেখো, মানুষ মানে আমি তো মনে করি, আমি আমার জন্মের পর থেকে, মানে আমি যবে থেকে মানে মানে এই রাজনীতি চর্চা করছি, বিশেষ করে 22 বছর আগে। হ্যাঁ, না আমি শুরু করেছি 25 বছর আগে, কিন্তু আমি ছাত্র জীবনেও তো রাজনীতি চর্চা করেছি। মানে রাজনীতি করিনি প্রত্যক্ষ, কিন্তু চর্চা তো করেছি। ফলে এবং লেখালেখি করতাম। ফলে আমি কিন্তু বলবো যে অবহেলিত পশ্চিমবঙ্গ, বঞ্চিত পশ্চিমবঙ্গ এবার কিন্তু মন্ত্রিসভায় শুধু গুরুত্বপূর্ণ স্থান পেয়েছে তা নয়, উত্তরবঙ্গকে ঢেলে বিজেপি কিন্তু দিয়েছেন। একাধিক মন্ত্রী গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্ব তারা পেয়েছেন। শঙ্কর ঘোষ যেমন বন দপ্তরের দায়িত্বের সাথে সাথে উত্তরবঙ্গেই প্রথম সংসদীয় বিষয়ক দপ্তরের দায়িত্ব পেলেন, অর্থাৎ বিধানসভার ফ্লোর ম্যানেজমেন্টের দায়িত্ব শঙ্কর ঘোষ, পরিষদীয় দপ্তরের দায়িত্ব শঙ্কর ঘোষ পেলেন, পর্যটন দপ্তর একই সাথে তিনি পেয়েছেন। মনোজ ওরাও মতন ব্যক্তি গুরুত্বপূর্ণ দপ্তর পেয়েছেন। মালতী রাবাব নারী ও শিশু কল্যাণ দপ্তরের দায়িত্ব তিনি পেয়েছেন। দীপক বর্মন এই উত্তরবঙ্গের সবচেয়ে হেভিয়েট নেতাদের মধ্যে অন্যতম, বিজেপির পুরনো বিজেপি পন্থী, তিনি কিন্তু শিক্ষা দপ্তরের অর্থাৎ স্কুল শিক্ষা দপ্তরের দায়িত্ব পেয়েছেন। মানে এখানে তোমাকে পরিষ্কার করে বলবো পরবর্তী পর্যায়ে যে কেন তিনি এই দপ্তরের দায়িত্ব। আর একটা বিষয়, সব থেকে গুরুত্বপূর্ণ দপ্তর বিদ্যুৎ দপ্তর নিয়ে বারবার প্রশ্ন তুলেছেন শুভেন্দু অধিকারী। এই যে মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র একটা গ্রুপকে রেখে দিয়েছে, এই গোয়েঙ্কাদেরকে, বারবার করে শুভেন্দু অধিকারী প্রশ্ন তুলেছিলেন। সেই বিদ্যুৎ দপ্তরও রইলো, ভূমি সংস্কার দপ্তর রইলো, স্বরাষ্ট্র দপ্তর রইলো। শুভেন্দু অধিকারীর হাতে একাধিক দপ্তর, এখনো বন্টন হওয়া না, যে দপ্তরগুলো বন্টন হয়নি সেই দপ্তরগুলো শুভেন্দু অধিকারীর হাতে রইলো, মুখ্যমন্ত্রীর হাতে রইলো। তাহলে শুভেন্দু অধিকারী থেকে আমরা শুরু করবো। না, আমি তোমাকে বলছি যে আলোচনাটা রাখছিলাম যে এই মন্ত্রিসভায় সবচেয়ে আমার কাছে আকর্ষণীয় মনে হয়েছে উত্তরবঙ্গ, বঞ্চিত উত্তরবঙ্গকে পাওয়া, এবং নিশীথ প্রামাণিককেও দেওয়া হয়েছে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের দায়িত্বে। ফলে এবং তার সাথে সাথে বিশাল লামাকেও সংখ্যালঘু দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে। একের পর এক মানে বিধায়ককে বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তর যেভাবে দেওয়া হয়েছে উত্তরবঙ্গের মানুষ হিসাবে আমি আজকে ভীষণ আনন্দিত, আমি গৌরবান্বিত এবং খুশি যে উত্তরবঙ্গকে কেবলমাত্র আদিবাসী উন্নয়ন দপ্তর দেওয়া হতো, যে উত্তরবঙ্গকে অনগ্রসর দপ্তরের দায়িত্ব দেওয়া হতো, যে উত্তরবঙ্গকে পার্বত্য পরিষদের দায়িত্ব দেওয়া হতো, নিদান পক্ষে ওই গৌতম দেবকে পর্যটন দপ্তরের দায়িত্ব দিয়েছিল বা উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর, সেখানে আমি মনে করি শিক্ষা দপ্তরের দায়িত্ব
সমেত একাধিক দপ্তর যেভাবে দীপক বর্মন একাধিক মানে ব্যক্তিকে দেওয়া হয়েছে, এবং পরিষদীয় দপ্তরের দায়িত্ব সমেত পর্যটন দপ্তর দায়িত্ব যেভাবে শঙ্করকে দেওয়া হয়েছে, সব মিলে উত্তরবঙ্গের মানুষ হিসাবে আমরা খুশি। একইভাবে আমি তোমাকে বলবো যে প্রান্তিক জেলাগুলো, সেই প্রত্যেকটা প্রান্তিক জেলাতে কিন্তু তুমি যদি লক্ষ্য করো একের পর এক শুধু মানে তোমার গিয়ে অগ্নিমিত্রা পাল নয়, ওই একই জেলাতে আরো ব্যক্তিদেরকে কিন্তু কাউকে তোমার গিয়ে পূর্ত দপ্তর দেওয়া হয়েছে, তো কাউকে তোমার গিয়ে কারিগরি শিক্ষা দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে, তো কাউকে তোমার জনস্বাস্থ্য দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে। ভীষণ ইম্পর্টেন্ট বিষয় যে প্রান্তিক জেলাগুলো পূর্ত দপ্তরের মতন জেলা পূর্ব বর্ধমান থেকে পেয়েছে অরূপ বাবু। ফলে সব মিলে আমি বলবো যে মানে প্রান্তিক জেলা, যে সাধারণত মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কি অভিযোগ আমরা করতাম, যে মন্ত্রিসভাটাই কলকাতা কেন্দ্রিক, মন্ত্রিসভাটাই দক্ষিণ কলকাতা কেন্দ্রিক, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় কলকাতা, হাওড়া, হুগলি আর 24 পরগনার বাইরে কার্যত তেমন কোনো গুরুত্বপূর্ণ দপ্তরই কাউকে দেওয়া হয় না। কিন্তু শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যে মন্ত্রিসভা তৈরি হলো, তাতে উত্তরবঙ্গ সমাজ, জঙ্গলমহল, প্রান্তিক জেলাগুলো, সবগুলো জেলার প্রতিনিধিত্ব যেমন মন্ত্রিসভায় ঘটেছে এবং গুরুত্বপূর্ণ তারা দায়িত্ব পেয়েছেন। আর একটা বিষয়, এবার আমরা এক একটা কেন কোন দপ্তর দেয়া হলো, যাদেরকে চয়েস করা হয়েছে তাদেরকে ওই দপ্তরে কেন দেয়া হলো, কি কারণে দেয়া হলো? আমি শুভেন্দু অধিকারী থেকে শুরু করবো স্যার। শুভেন্দু অধিকারীকে ভূমি সংস্কার দপ্তর দেওয়া হয়েছে, বিদ্যুৎ দপ্তর দেওয়া হয়েছে, স্বরাষ্ট্র দপ্তর দেওয়া হয়েছে, এমনকি পুনর্বাসন এবং যারা আমাদের এখানে উদ্বাস্তু আছে তাদের দপ্তরেও শুভেন্দু অধিকারী রয়েছেন। কিভাবে? দেখো, আমাদের প্রথা অনুসারে স্বরাষ্ট্র দপ্তরটা মুখ্যমন্ত্রীর হাতেই থাকে, আইন শৃঙ্খলাটা। এর পাশাপাশি ভূমি সংস্কার বা ভূমি দপ্তর যেটা রাজস্ব দপ্তর, সেটাও মুখ্যমন্ত্রী রেখেছেন, কারণ জমি অধিগ্রহণ, জমি হস্তান্তর, শিল্পের জন্য জমি গুরুত্বপূর্ণ, সেই কারণে তিনি রেখেছেন। এবং একই সাথে তোমাকে আমি বলবো যে যে দপ্তরগুলো উনি রেখেছেন আগামী দিনে সেখান থেকে বন্টন হতে পারে, কিন্তু বিদ্যুতের মতন দপ্তর রেখে দেওয়া কিন্তু তাৎপর্যপূর্ণ আমি মনে করি। যে একটা পরিকাঠামোর ক্ষেত্রে এবং শিল্পের ক্ষেত্রে মুখ্যমন্ত্রী, দেখো শেষ কথা হয়, যদিও তাপস রায় শিল্প দপ্তরের দায়িত্ব নিয়েছেন, কিন্তু মানে যে কোনো বিনিয়োগকারী এসে মুখ্যমন্ত্রীর সাথেই দেখা করতে চান, মুখ্যমন্ত্রীর নেতৃত্বেই কিন্তু মন্ত্রী মানে মূলত শিল্প বিকাশ ঘটে, বিনিয়োগ ঘটে বা শিল্প ঘটে, মুখ্যমন্ত্রীর প্রতি আস্থা রেখেই হয়। যেমন আমি তোমায় বলছি, বাম আমলে জ্যোতি বসু তারপরে তোমার গিয়ে শিল্পমন্ত্রী ছিলেন, কিন্তু জ্যোতি বসুর নেতৃত্ব দিয়েছেন শিল্পের বিকাশের। আবার বুদ্ধদেব ভট্টাচার্য, তুমি জানো, সিঙ্গুর থেকে শুরু করে নন্দীগ্রামে যে শিল্পায়নের প্রশ্ন এসেছিল, বা জেলাতে জেলা শিল্প তালুক তৈরি হয়েছিল, সেটা বুদ্ধবাবুর নেতৃত্বেই হয়েছিল, যদিও শিল্পমন্ত্রী তখন ছিলেন নিরুপম সেন, কিন্তু বুদ্ধবাবুর নেতৃত্ব। এখানেও কিন্তু তাই আমি বলবো যে শিল্প আলটিমেটলি যদিও তাপস রায়ের হাতে আছে, কিন্তু এটা নেতৃত্ব শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হিসেবে দেবেন, তার মুখ দেখেই শিল্পপতিরা এ রাজ্যে আসবে, তার উদ্যোগের উপর বা তার নেতৃত্বের উপর ভিত্তি করে রাজ্যের শিল্পায়নের নতুন জোয়ার আসবে কি আসবে না সেটা তো আমরা কিছু সময়ের মধ্যে দেখতে পারবো। কিন্তু যে দপ্তরগুলো মুখ্যমন্ত্রী রেখে দিয়েছেন, সেই দপ্তরগুলো চিরাচরিতভাবে মুখ্যমন্ত্রীর হাতেই সাধারণত থাকে, যেমন স্বরাষ্ট্র দপ্তর। তথ্য সংস্কৃতির ক্ষেত্রে কিন্তু মানে পূর্ণিমা রাতে মনে হয় দায়িত্ব প্রতিমন্ত্রী। আমার ধারণা যে শুভেন্দু অধিকারী প্রতিমন্ত্রী মানে পূর্ণিমার হাতেই ছাড়বে হয়তো, কারণ পূর্ণিমার সাথে বিজেপি সাংস্কৃতিক সেলের সম্পর্ক আছে। ফলে পূর্ণিমাই হয়তো শেষ পর্যন্ত এই দায়িত্বটা হয়তো ভোগ করবেন বা পাবেন বা দায়িত্বপ্রাপ্ত হবেন। আর একটা বিষয় হচ্ছে, আমরা নতুন মন্ত্রী তো আমরা অগ্নিমিত্রা পালের জেনেছি, অগ্নিমিত্রা পালের কাছ থেকে শিশু ও নারী ও শিশু কল্যাণটা নিয়ে মালতী রাভা রায় তাকে দেওয়া হলো, শুধুমাত্র এখন পৌর উন্নয়ন বিষয়কটা অগ্নিমিত্রা পালের কাছে রাখা হলো। সেটা আমরা যে বিষয়গুলো, নতুন অর্থমন্ত্রী হলেন স্বপন দাশগুপ্ত। আমি বলছি, দেখো মানে স্বপন দাশগুপ্ত অর্থমন্ত্রী হবেন, সত্যি বলতে কি খুব একটা যে আমি ভেবেছি তা নয়, কারণ তিনি হলেন ইতিহাসের মানে নিয়ে পড়াশোনা করা মানুষ, ইতিহাসের গবেষক বলতে পারো, তারপরে কলামিস্ট ছিলেন। ফলে আমার ধারণা যে আমি ভেবেছিলাম হয়তো শিল্প দপ্তরের দায়িত্ব উনি পাবেন বা শিক্ষা দপ্তরের দায়িত্ব পেতে পারেন, কিন্তু উনি যে অর্থ দপ্তরের দায়িত্ব পাবেন, কারণ ওনার কিন্তু মানে অর্থনৈতিক ব্যাকগ্রাউন্ড বিরাট জানা আছে এরকম আমার অন্তত জানা নেই, মানে অর্থনীতি বিশারদ তিনি, এ কথা বলা যায় না। তবে জেনারেল দেখো একজন জার্নালিস্ট ছিলেন, ফলে ওভারঅল অর্থনৈতিক পরিস্থিতি পজিশন সম্পর্কে তার নিশ্চয়ই জানা আছে। কিন্তু ইতিহাস, তার প্রেক্ষিক ইতিহাস নিয়ে পড়াশোনা করা মানুষ, সেক্ষেত্রে মানে খুব স্পেশালিস্ট অর্থনীতিবিদ, যেটা বাম আমলে আমরা মানে অসীম দাশগুপ্তর মধ্যে দেখেছিলাম, একদম অর্থনীতিবিদ ছিলেন উনি, অর্থনীতি শিক্ষক ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের।
তারপরে তুমি আরো পতিত অর্থনীতিবিদ ছিলেন, বামফ্রন্ট মন্ত্রিসভা থেকে ইস্তফা দিয়ে চলে গেছিলেন অশোক মিত্র। উনি মানে শেষ মেরুদণ্ড সোজা করা অর্থনীতিবিদ ছিলেন এবং অর্থমন্ত্রী পশ্চিমবাংলায় ছিলেন। এই সাথে স্যারের সাথে আমি একটা কথা শুধু বলতে চাই স্যার, আর যারা যেটা নিয়ে পড়াশোনা করেছে তাকেই সেই দপ্তর দেওয়া হয়েছে, আমরা কিন্তু মন্ত্রিসভায় সেই জিনিস পাচ্ছি না। কারণ শঙ্কর ঘোষ তিনি পিএইচডি করেছেন, তাকে আমরা শিক্ষামন্ত্রী আশা করেছিলাম, সেই জায়গায় দেখা গেল তাকে কেনটা তুমি বোঝো, কেন শঙ্কর ঘোষকে পর্যটন দপ্তর বা পরিষদীয় দপ্তরে দায়িত্ব দেওয়া হয়েছে? খুব পরিষ্কার তোমার দর্শককে বলি, শঙ্করকে পর্যটন দপ্তর দেওয়ার পেছনে একটাই উদ্দেশ্য। আপনারা জানেন পশ্চিমবাংলার পর্যটনের 70% পর্যটকই উত্তরবঙ্গ কেন্দ্রিক, জলপাইগুড়ি ডুয়ার্সের এবং দার্জিলিং জেলা যেখান থেকে উনি নির্বাচিত হয়েছেন, পুরো দার্জিলিং জেলায় পর্যটক শিল্পের জন্য বিখ্যাত। ফলে আলটিমেটলি ওখানে পর্যটন মন্ত্রী যদি থাকেন, ট্যুরিজম মিনিস্টার থাকেন, তাহলে ট্যুরিজমের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট সেখানে করা সম্ভব। ফলে শঙ্কর ইজ দ্য বেস্ট চয়েস আমার মতে। তাকে ট্যুরিজম দপ্তর দিয়ে খুব ভালো কাজ করেছে। আবার একই সাথে শঙ্কর অত্যন্ত বিনয়ী ছেলে, আপনারা যদি লক্ষ্য করে থাকেন যে শঙ্করের ব্যবহার অত্যন্ত ভালো, প্রত্যেকের সাথে হাই হ্যালো করতে পারে। ফলে ওই কারণে পরিষদীয় দপ্তরটা দিয়েছে। পরিষদীয় দপ্তরের কাজ কি বন্ধু? পরিষদীয় দপ্তর কাজ হলো মানে আমাদের যে বিধানসভা বসে, বিধানসভার কার্যক্রম, সেই কার্যক্রমে বিরোধীদেরকে সামিল করা, বিরোধীদের সঙ্গে নিয়ে মিটিং করা, ফ্লোরের ম্যানেজমেন্ট করা, সরকারের তরফ থেকে কোন বিল কবে আসবে তা সেই নিয়ে স্পিকারকে সাহায্য করা, এবং সরকারের তরফ থেকে বিভিন্ন সংখ্যা ঠিক মতন আছে কিনা সেগুলোকে ফ্লোরে দেখা, অ্যাটেন্ডেন্স থেকে শুরু করে নানা বিষয় আছে সেগুলোকে দেখা। সুতরাং এক অত্যন্ত মানে মধু মিশ্রিত কথা বলতে পারেন শঙ্কর ঘোষ। ফলে এবং তার অভিজ্ঞতা গত 5 বছরে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিধানসভায় হয়েছে, ডেপুটি লিডার হিসেবে ছিলেন তিনি শুভেন্দুর। ফলে শঙ্কর ঘোষ কিন্তু একটা উচ্চতায় উঠেছে, তিনি সংসদীয় ব্যবস্থাটা বুঝে গেছেন। ফলে বিধানসভার পরিষদীয় দপ্তর চালানো শঙ্করের পক্ষে অনেক সহজ বলে আমি মনে করি। গুরুত্বপূর্ণ দপ্তর স্বাস্থ্য দপ্তর মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ছিল, সেটা শারদ দত্ত চালাবেন। তিনিও আমরা চিকিৎসক, কিন্তু ইন্দ্রনীল খান তিনিও চিকিৎসক, অনকোলজিস্ট, তাকে দেওয়া হলো স্পোর্টস দপ্তর। মানে এই দুটো, এটাও কিন্তু খুব ভালো করে বোঝার চেষ্টা করো। আমি তোমাকে কি বলেছি যে প্রথম লক্ষ্যটা হলো বিজেপির যেমন সুশাসন প্রতিষ্ঠা করা, আবার একই সাথে পশ্চিমবাংলার রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক পরিবর্তন ঘটানো। ইন্দ্রনীল খাঁকে যুব কল্যাণ দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে। যুব কল্যাণ দপ্তরের অধীনে অসংখ্য সারা বছর প্রোগ্রাম হয়, যে প্রোগ্রামগুলোতে এবার কিন্তু আরএসএস এর ভাবধারা, বিজেপির ভাবধারা ঢুকবে। এতদিন পর্যন্ত দর্শক বন্ধু আপনারা যেভাবে যুব কল্যাণ দপ্তরের পরিচালনা দেখেছেন আর এবার যা দেখবেন একেবারে অনেকটা তফাৎ। এতদিন লেফট লিবারাল ভাবনা অনুসারে যেভাবে মানে পরিচালনা হতো ক্রীড়া দপ্তর, যুব কল্যাণ দপ্তর, এবার কিন্তু সেখানে মতাদর্শগত ভাবনার পরিবর্তন আসবে, চিন্তা ভাবনার মধ্যে পরিবর্তন আনা হবে। ফলে ইন্দ্রনীল খাঁ যার সাথে বিজেপির গভীর সম্পর্ক, তাত্ত্বিক সম্পর্ক আছে এবং আরএসএস এর সম্পর্ক আছে, এই ইন্দ্রনীল খাঁ কিন্তু আমার ধারণা মানে বিজেপির যে সাংস্কৃতিক পরিবর্তন এ রাজ্যে আনতে চাইছে তার সাথে সামঞ্জস্য রেখে ভীষণ গুরুত্বপূর্ণ কর্মসূচি তিনি নিতে পারবেন। স্পোর্টস মিনিস্টার, যুব কল্যাণ দপ্তরের অনেক কাজ আছে। একেবারে তুমি জানো না, এটা পশ্চিমবাংলা অনেকে জানে না যে একেবারে পঞ্চায়েত স্তর থেকে খেলা, সাংস্কৃতিক প্রোগ্রাম, গান, আবৃত্তি, রবীন্দ্রসঙ্গীত, এগুলো পঞ্চায়েত স্তর থেকে প্রতিযোগিতার মাধ্যমে ব্লকে আসে, ব্লক থেকে জেলায় আসে, জেলা থেকে রাজ্য স্তরে আসে। বছর বছর রাজ্য স্তরের যে প্রতিযোগিতাগুলো হয় তার বিচারক এই অভাগা হন। এই অভাগা বছরকে বছর মানে একদম এটা আমি বলবো যে বামেরাও আমাকে বঞ্চিত করেনি বিচারকের আসন থেকে। তৃণমূল কংগ্রেসের অরূপ বিশ্বাস দায়িত্বে ছিলেন যুব কল্যাণ দপ্তরের, তিনিও সমালোচনা করতাম বলে উনি কোনোদিনই বঞ্চিত করেননি আমাকে। আমি বিচারকের দায়িত্ব যুব কল্যাণ দপ্তরের যে বিভিন্ন প্রতিযোগিতামূলক কর্মসূচিগুলো হয় রাজ্য স্তরের, তার বিচারকের দায়িত্ব বছরকে বছর পালন করেছি এবং আমি আশা করি নিষ্ঠার সাথেই পালন করেছি। বাম আমলের একটা সার্টিফিকেট আমার কাছেও আছে, আবৃত্তিতে প্রথম যুব কল্যাণ দপ্তরেরই আছে, অশোক স্তম্ভ দেয়া, তারপর তো বিশ্ব বাংলা হয়ে গেল। তুমি বুঝতে পারছো তো যুব কল্যাণ দপ্তরের যে কাজ, সেটা কৃষ্টি সংস্কৃতিগত এবং অল্প বয়সী ছেলে মেয়েদের মধ্য দিয়ে তাদের মধ্যে ভারতীয়ত্ববোধ জাগানো, জাতীয়তাবোধ জাগানো, সাংস্কৃতিক পরিবর্তন আনা, এই বিরাট মানে যে দায়িত্ব
সেটা ইন্দ্রনীল খাঁকে দেওয়া হয়েছে, আমার মনে হয় অত্যন্ত সাফল্যের সাথে ওইটা স্বাস্থ্য দপ্তর এবার স্বাস্থ্য দপ্তরে যাকে শারদ দত্তকে দেওয়া হয়েছে, আমার মনে হয় যে দেখো উনি উনি তো মানে শিক্ষক মানে চিকিৎসক মহলে একটা পরিচিতি নাম, নিজেও চিকিৎসক, এবং আমার যেটা ভালো লাগছে মানে উনি টেলিভিশনে আমাদের সাথে বসতেন, আমি খুব কমই বসেছি কারণ উনি মানে 6টার শোতে এবিপিতে বসতেন বা সকালে আসতেন, তাতে আমি উনার সাথে যা ইন্টারাক্ট হয়েছে বা উনি যতটুকু আমার উনার বক্তব্য শুনেছি, তাতে উনার কিন্তু একটা চারিদিকে জ্ঞান আহরণের একটা আছে, মানে আগ্রহ আছে। ফলে স্বাস্থ্য দপ্তরের মমতা বন্দ্যোপাধ্যায় তো মানে সমস্যাগুলোকে মানতেই চাইতেন না। স্বাস্থ্য দপ্তরের প্রথম কাজ হলো স্বাস্থ্যমন্ত্রীর যে সমস্যাগুলো কোথায় আছে সেগুলোকে লোকেট করো, সমস্যাগুলোকে আইডেন্টিফাই করো, সমস্যাগুলোকে নিরসন করবার জন্য উপায়গুলো খুঁজে বার করো, উপায়গুলোর মধ্যে বেস্ট উপায় যেটা আছে সেটাকে চয়েস করো, এবং তারপরে দেখতে হবে যে কেন্দ্রের যে প্রকল্পগুলো আছে ন্যাশনাল তোমার হেলথ মিশনের আন্ডারে এবং বিভিন্ন অন্যান্য প্রকল্পগুলো, সেই প্রকল্পগুলো রাজ্যে ঠিকমতো কার্যকারী হচ্ছে কিনা। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্য দপ্তরটাকে যে জায়গায় রেখে গেছেন, যে ধরনের ভয়ঙ্কর একটা জায়গায় রেখে গেছেন, শারদ দত্ত বাবু কিন্তু অত্যন্ত সাফল্যের সাথে সেইটা কার্যকারী করতে পারবেন। শুধু একটাই রিকোয়েস্ট থাকবে যে যখন আপনি মন্ত্রী হয়ে গেছেন তখন কিন্তু টেলিভিশনের ভয়েসে কথা বললে চলবে না, একেবারে বিনয়ের সাথে যত বলবেন তত মানুষের অ্যাকসেপ্টেবিলিটি বাড়বে। অর্জুন সিং পরিবহন দপ্তর ভীষণ ভালো চয়েস, আমি তো বলবো ওনার দ্য বেস্ট চয়েস। আমি শুভেন্দু অধিকারীকে তারিফ করি, কারণ আমি যতটুকু জানি শুভেন্দু অধিকারী প্রস্তাব এই মাননীয় মানে মুখ্যমন্ত্রীরই হয়তো প্রস্তাব যে তাকে অর্জুন সিংকে পরিবহন দপ্তর দেওয়া হোক এবং শ্রম দপ্তর। কেন শ্রম দপ্তরটা আগে বোঝো, অর্জুন সিং সেই ব্যক্তি যিনি বা তার বাবা, ইনারা বংশানুক্রমিক ভাবে শ্রমিক আন্দোলনের সাথে যুক্ত ছিল। অর্জুন সিং এর বাবাও ছিলেন, অর্জুন সিং নিজেও, আবার তার ছেলে পবন সিং, এরা মজদুরদের সাথে বসে বৈঠক করে, আলোচনা করে, সমস্যা মেটায়, কারখানার গেট খোলে। এরা শ্রম দপ্তরের দায়িত্ব পাওয়ার ফলে অর্জুন সিং এর যে শ্রম দপ্তর মানে শ্রম সংক্রান্ত যে বিবাদ, সেই বিবাদগুলো কিন্তু আমি নিশ্চিত এখন অনেক সুচারুভাবে নিষ্পত্তি ঘটবে। এবং চটকল, তার অঞ্চলে একাধিক চটকল আছে, সেই চটকলে শ্রমিকদের অসন্তোষ মাঝে মাঝেই শোনা যায়, ক্লোজার হয়ে যায়, কারখানা বন্ধ হয়ে যায়। কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি যে অর্জুন সিং একটা সময় আমার মনে আছে অ্যালিবাই হিসাবে মানে বিজেপিতে আসার পরে তখন তৃণমূলে চলে গেল, তোমার মনে থাকতে পারে যে পাটের দাম মানে পাটের সহায়ক মূল্য কেন্দ্র দিচ্ছে না কেন, সেই অভিযোগ তুলে তিনি বললেন কেন্দ্র মানে এই পাট কলের জন্য কিছুই কাজ করছে না, পাটের মানে দাম বাড়াচ্ছে না, সহায়ক মূল্য দিচ্ছে না, কেন্দ্রের সাহায্য পাচ্ছি না বলে কলকারখানাগুলো বন্ধ হয়ে যাচ্ছে। সেই অভিযোগ তুলে তিনি আবার তৃণমূলে চলে গেলেন, পরে বিজেপিতে আসলেন, ছিলেন তৃণমূলে কিছু সময়, কিন্তু আত্মা পড়েছিল বিজেপিতে, এবং শুভেন্দুর সাথে প্রতিনিয়ত যোগাযোগ ছিল যখন তৃণমূলেও ছিলেন। ফলে মানে অর্জুন সিং আমার ব্যক্তিগত অ্যাসেসমেন্ট ভীষণ ভালো কাজ করবে শ্রম দপ্তরে ও ভীষণ ভালো কাজ করবে, কারণ ও পরিশ্রমী লোক। সমস্যা পরিবহনের ক্ষেত্রেও কিন্তু আমি বলবো, দেখো পরিবহনের ক্ষেত্রে এখন একটা তো মনিটরিং এর অভাব আছে। যদি উনি বিভিন্ন জায়গায় যে বিভিন্ন ট্রান্সপোর্ট কর্পোরেশন গুলো আছে সেগুলো যদি সত্যি দুর্নীতি দমন করতে পারে, আর অন্যদিকে এখানে ফিনান্স দরকার। তুমি ধরো রাস্তায় গেলে তুমি বাস পাও না, সরকারি বাস। এই যে মানে আমাদের সরকার অত্যন্ত ভালো সিদ্ধান্ত নিয়েছে যে মহিলাদের দিয়ে কোনো টাকা লাগবে না, বিনা পয়সায় মহিলারা যেতে পারবে। কিন্তু প্রশ্ন হচ্ছে কয়টা সরকারি বাস আমি রাস্তায় গেলে পাবো? তাহলে সরকারকে কিন্তু এই মন্ত্রীদেরকে যদি সত্যি সক্রিয় করতে হয়, তাহলে অবশ্যই আমি বলবো যে আরো ফিনান্স অর্থাৎ পরিবহন দপ্তরে অর্থ যোগান দিতে হবে, যাতে নতুন বাস কিনতে পারে, পরিকাঠামো বিকাশ করতে পারে, কর্মী নিয়োগ করতে পারে।